আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি রফতানি পরিচালন কার্যক্রম। ২০২৪-২৫ অর্থ বছরে কার্গো, কন্টেইনার ও জাহাজ চলাচল সব ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থ বছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে আমদানি ক্ষেত্রে মোট ১৩,২৫,২৭৬ টিইইউ এবং রফতানি ক্ষেত্রে ৬,৫০,৯৮৮ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরের ৯ মাসে বন্দরে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯৭,১১,৩৬১ টন, যা আগের বছরের ৯১,৬৪,৯৫৯ টনের তুলনায় প্রায় ৬% বেশি। চলতি অর্থ বছরে ৯ মাসে মোট ২৪,৫৫,৪৯৯ টিইইউ কন্টেনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ২৩,৩৮,৩৫৫ টিইইউ। ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে চট্টগ্রাম বন্দরে মোট ৩,০৫৮টি জাহাজ এসেছে। এর আগের অর্থ বছরে একই সময় এসেছিল ৩,০০১টি জাহাজ। আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমে আসবে বলে আশা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। বিদ্যুতে সীমিত লোডশেডিং হতে পারে বলে জানান তিনি। গ্যাসের চাহিদা পূরণে কূপ খননের পাশাপাশি জ্বালানি নীতি সংস্কারে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ২০১০ থেকে গ্যাসের সমস্যা দেখা দিলেও আহরণ না করে আমদানি বাড়িয়েছিল হাসিনা সরকার। এতে সামগ্রিকভাবে খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনে। বর্তমানে এলএনজি ২৫% ব্যবহার হলেও ২০৩০ সালে তা ৭৫% উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের সেমিনারে বিষয়টি উঠে আসে। সংকট মোকাবেলায় গ্যাস আহরণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এক্সপ্লোরেশন না করে নিজের ফিল্ড থেকে এইভাবে গ্যাস বাড়ানো, এটা আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। আমরা গ্যাস কনজাম্পশন বাড়াই গেলাম, কিন্তু আমরা নিজের এক্সপ্লোরেশন করলাম না। যদি জ্বালানি উপদেষ্টা মহোদয় তার সময়কালের ভিতরে একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধ হয়েছে, তাই ভর্তুকিও কমে আসতে পারে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। শুধু এলএনজিতে তো না, শেভরনের ফুল পেমেন্ট করে দিয়েছে। এগুলো লেট পেমেন্ট ইন্টারেস্ট, এগুলোর যে ওভার প্রাইসিং, এগুলো তো আমাদের কাছে আসবে না। সুতরাং আগের বছর ভর্তুকি বাড়বে না, ভর্তুকি সম্ভব হলে ভর্তুকি কমবে। গ্যাসের দাম বাড়ালে বিনিয়োগ কমবে, বিষয়টি সঠিক নয় বলে মনে করেন তিনি। লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আপনি দেখছেন অলরেডি ১৬,০০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে ১৭৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এফআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। সড়কে ট্রান্সপোর্ট অব্যবস্থাপনার কারণে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। তাই প্রয়োজন উন্নত প্রযুক্তির গাড়ি, আর সেই সুযোগ করে দিতে চায় বারভিডা। এমন মন্তব্য করে বারভিডা সভাপতি বলেন, নতুন গাড়ির তুলনায় পুরনো গাড়ির শুল্ক কর ৩৫% কম হওয়া উচিত। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার ব্যবসা সহায়ক এবং ভোক্তা ও রাজস্ব বান্ধব শুল্ক বাণিজ্য নীতিমালার দাবিতেই এই সংবাদ সম্মেলন। সম্মেলনে লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি উপস্থাপন করেন বারভিডার সভাপতি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিরাপদ ট্রান্সপোর্ট না থাকায় সড়কে প্রাণ ঝরছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে উন্নত হলে এমন হতো না। আমরা মনে করি ইটস টাইম ফর বাংলাদেশ যে আমাদের এখানে নতুন করে চিন্তা করতে হবে, কারণ এত মানুষ মারা যাচ্ছে শুধু একটা নিরাপদ ট্রান্সপোর্টের অভাবে। এটা কিন্তু যদি আমাদের ইকোনমি ভালো হতো, তাহলে তো দেশে প্রচণ্ড রকমের এজিটেশন হতো যে কেন এত লোক মারা যাবে এই ট্রান্সপোর্টের উল্টা সিধা ট্রান্সপোর্টে চড়ে। আমরা যেগুলো এখন দেখতে পাচ্ছি সারা দেশে
হচ্ছে, কারণ মানুষ ট্রান্সপোর্ট পাচ্ছে না। পুরনো গাড়ির শুল্ক হার 35% কম হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এটা তো আমি আপনাকে রেভিনিউ দিচ্ছি কম, নতুনের তুলনায় আমার থেকে অন্তত 35% আপনি কম নিচ্ছেন ডিক্লেয়ার করে সরকার, তাহলে 35% রেজিস্ট্রেশন ফি কম হওয়া উচিত, এটা সমান হওয়া উচিত না। এটা হলো যুক্তি। চালকদের প্রশিক্ষণ দিতে পদক্ষেপের বিষয়ে বিআরটিএ ও সরকারের সাথে আলোচনা চলছে বলে জানানো হয়। সবার জন্য যেন একটা ভালো ট্রান্সপোর্ট হতে পারে। নাহিদ সিরাজ নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও উদ্বেগের বলে মনে করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিয়ে তিনি বলেন, ভারত পাকিস্তানের উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি সামরিক খাতে বেশি মনোযোগী হয় তাহলে তাদের বাণিজ্য প্রভাবিত হতে পারে, যার প্রভাব বাংলাদেশের উপরে পড়তে পারে বলে মনে করেন ডক্টর মুস্তাফিজুর রহমান। বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আনতে হলে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে তা বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 666 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 35,507 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 70 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,980 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 3,823 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,295 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 588 পয়েন্ট কমে অবস্থান করছে 79,212 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,159 পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সর্বশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে 93,839 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $1,863 বিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $1,794 মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $216 বিলিয়ন। টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $147 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন $126 বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $84 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো মিডিয়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।